নমস্কার, দেখছেন সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীতে আজ আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। তবে প্রশ্ন একই, নিয়ম একই, সোজাসুজি প্রশ্ন করব এবং সোজাসুজি উত্তর চাইবো আমরা। আজকের মূল বিষয়টা কি? আজ আমরা 31 তারিখে দাঁড়িয়ে রয়েছি। 28 তারিখ এ শহরের বিভিন্ন প্রান্তে বলা যেতে পারে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়, যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পর যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা নিঃসন্দেহে ভয়াবহ। বৃষ্টিপাতের দিন কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল, সেটা যেমন একদিকে বাস্তব, ঠিক তার পাশাপাশি দুটো দিন পেরিয়ে গেছে, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। এখনো যদি শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আপনি কোথাও যেতে চান, আপনি দেখবেন যে আপনার গাড়িটা নিয়ে আপনি এগোতে পারছেন না, বা আপনি হাঁটতে গিয়ে আপনার হয় হাঁটু অবধি ভিজে যাচ্ছে অথবা তার থেকেও কিছুটা উপরে উঠে আসছে। দুদিন পেরিয়ে গেছে, কোথায় নিকাশি ব্যবস্থা? যে ফিরহাদ হাকিম কিছুদিন আগে জানিয়েছিলেন যে কলকাতার মানুষদের জন্য কিছু করতে পারছি না, তার দুঃখ হচ্ছে, তিনি জানিয়েছিলেন। তা কলকাতার মানুষদের জন্য যখন করার একটা সময় এলো, সেই সময় তিনি কি করছেন? প্রত্যেক বর্ষায়, এটা প্রথমবারের ঘটনা নয়, এটা 1 বছর বা 2 বছরের ঘটনা নয়, প্রত্যেক বর্ষায় একই চিত্র। আমরা যদি 10 বছর আগেও পিছিয়ে যাই, আমরা যদি বাম আমলের চিত্রটাও দেখি, সেখানেও কিন্তু এইভাবেই জল জমতো। এবং আমরা যখন 10 বছর পরে যখন তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল সরকার, তারপরেও এই চিত্রের কোনো বদল হয়নি। কলকাতায় মানুষ কি 78কে মনে করবে? যে 78 বুক কাঁপিয়ে দিয়েছিল কলকাতাবাসীর, যে 78 দেখেছিল সব থেকে পশ এরিয়া যেগুলো কলকাতার, বালিগঞ্জ প্লেস থেকে শুরু করে বিভিন্ন এলাকা, নৌকা চলতে দেখেছিল সেই সমস্ত এলাকায়, বানভাসী হয়েছিল দক্ষিণবঙ্গ সহ কলকাতা, জেলার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ভয়াবহ সেই দিন গেছে, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। তাহলে কি সেই বন্যা পরিস্থিতি এবারও হওয়ার সম্ভাবনা ছিল কোথাও না কোথাও গিয়ে? অন্তত মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে ছিলেন তাঁর বক্তব্যে এরকমই একটা আভাস পাওয়া গিয়েছিল। সুরাহা কোথায়? এই বিষয়টা নিয়ে রাজনীতিও হচ্ছে। কেউ বলছেন লন্ডন বানিয়ে দেওয়া হচ্ছে, কেউ এবার অন্যদিকে আবার কেউ বলছেন যে সমস্যার সমাধান নিশ্চয়ই হবে, কেউ আবার বলছেন ঈশ্বরই সহায়। সাধারণ মানুষ কি করবে? আসবো আমরা এই আলোচনায়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে সারা দিনের কি চিত্র দুটো দিন কেটে যাওয়ার পরও, তার একটা রিপোর্ট আগে দেখে নিন। বিভিন্ন আধুনিক পরিষেবা তৈরি করছে, কিন্তু এই জল যন্ত্রণা 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক কিন্তু ভোগ করতে হচ্ছে তাদের। এটা কোনো দিন কাটবে না, আর কেউ কাটাতে পারবে না, একমাত্র ঈশ্বর ছাড়া। আমার যা ধারণা, ঈশ্বরও পারবে না। জলমগ্ন মহানগরে ঈশ্বর সহায়, অন্তত তেমনটাই বলছেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং। টানা 10 ঘন্টার বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছিল শহর কলকাতা। সেই জল বের করতে সময় লেগে গিয়েছে প্রায় গোটা দিন। এখনো শহরের বেশ কিছু এলাকায় কোমর সমান জল রয়েছে। সেই জল কবে নামবে তার কোনো সদুত্তর পুরসভার কাছে নেই। অতএব জলমগ্ন অবস্থায় আরো কিছুটা সময় কাটাতে হবে সেই সব এলাকার বাসিন্দাদের। তাদের অপরাধ, তারা নিচু এলাকার বাসিন্দা। এই ছবি আজকের বা এই বছরের নয়, বছরের পর বছর একটু বেশি বৃষ্টি হলেই ভেসে যায় শহর কলকাতা। প্রতি বছরের জল যন্ত্রণা কার্যত গা সওয়া হয়ে গিয়েছে শহরবাসীর। পুরসভার কর তো সবাই দেয়, তাহলে কেন কিছু এলাকার মানুষকে প্রতি বছর নাজেহাল হতে হবে? তার কোনো উত্তর নেই প্রশাসনের কাছে। প্রশাসক ফিরহাদ হাকিমও বলছেন, বৃষ্টি বেশি হলে কলকাতায় জল জমবেই। খিদিরপুর, ওয়াটগঞ্জ, বেহালায় কেআইপির কাজ চলছে, এটা এর আগেও আমি বলেছিলাম। টালিগঞ্জ জায়গায় আমরা যেহেতু মেট্রো রেলের কাজ চলছে, খিদিরপুর লো লাইন এলাকা, সেখানে আজকে না 100 বছর ধরে জল জমে। সেন্ট্রাল কলকাতায় জল জমবে, কিন্তু কম জমবে। বাম আমলেও কলকাতায় জল যন্ত্রণা নিয়ে রাজনীতি কম হয়নি। 2008 সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, বৃষ্টি হলে জল লন্ডনেও জমে। সুতরাং কলকাতায় জল জমা তেমন কিছু বিচিত্র নয়। শুক্রবার রিপাবলিক বাংলার অনুষ্ঠানে তিনি আবারও বলেন, কলকাতায় জল জমবে, কিন্তু তা দ্রুত বের করে দেওয়াই প্রশাসনের কাজ। ব্যাপক বৃষ্টি হলে জল জমবেই, এটা প্রাথমিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে জলটা কত দ্রুত বেরিয়ে যাবে, জলটা কত দ্রুত নিষ্কাশিত হবে, সেটাই নির্ভর করে পুরো প্রশাসনের ব্যবস্থাপনার উপরে।
কর দিতে হবে, আবার প্রতি বছর জলেও ভাসতে হবে। এটা আর মানতে রাজি নন এলাকাবাসী। নিকাশি ব্যবস্থা পুরোপুরি আধুনিক না হওয়া পর্যন্ত তাহলে কর মকুব করা হোক, দাবি উঠছে শহরের বিভিন্ন অংশে। জল যন্ত্রণার সঙ্গে মিলে মিশে এক হয়ে যাচ্ছে রাজনীতিও। সর্বোপরি বছরের পর বছর ভুগতে তো হচ্ছে আমজনতাকেই। রিপাবলিক বাংলা। কলকাতায় জল জমা এমন কোনো বড় সমস্যা নয়। কলকাতায় জল জমলেই কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দেওয়া যায়। কলকাতায় জল জমলেই জলের মধ্যে ফুটবল খেলতে খুব ভালো লাগে। এই চিত্রটা দেখতে যেমন একদিকে ভালো লাগে, তেমন কলকাতায় জল জমলে যারা অফিস যাত্রী তাদেরকে প্রত্যেক দিন অফিস যাতায়াত করতে হয়। এই সমস্যাকে মাথায় নিয়ে এর পাশাপাশি আরও সমস্যায় বহু মানুষ পড়েন। আমরা আজকে সোজাসুজি কিছু প্রশ্ন রাখবো। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু সোজাসুজি প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর চাইবো বেশ কিছু প্রতিনিধিদের থেকে, আমাদের গেস্টদের থেকে। পরিচয় করাবো তাদের সঙ্গে, তবে তার আগে আজকে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই দিকে একবার নজর রাখবো। আমাদের প্রথম প্রশ্ন, ঈশ্বর সহায়। যদি ঈশ্বর সহায় হয় তাহলে কি দায় এড়াতে পারে পুরসভা? ঈশ্বর সহায় কিন্তু দায় এড়াচ্ছে পুরসভা। অর্থাৎ আমরা পুরসভাকে ট্যাক্স দেব না, আমরা চলে যাব প্রণামী বক্সে। আরও একবার প্রশ্নটা আমি জানাই, ঈশ্বর সহায় দায় কি এড়াতে পারে পুরসভা? আমাদের প্রথম প্রশ্ন। আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কর তো দেওয়া হচ্ছে, কর আমরা দিচ্ছি, পরিষেবা কোথায়? সার্ভিস ট্যাক্সটা তো নেওয়া হচ্ছে, রাস্তাঘাট ভালো রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, সুরক্ষাটা কোথায়? উত্তর নেই। আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, জল জমাতেও রাজনীতি কেন আসছে? এটাও একটা খুব বড় প্রশ্ন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত রয় চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম বিশ্বাস অধ্যাপক। এদের সঙ্গে আমরা সোজাসুজি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে চলে যাব। আমি যাব প্রকাশবাবুর কাছে আমি যাব, তবে তার আগে আমি একবার চলে যাই সুদীপ্ত রয় চৌধুরীর কাছে। আর সুদীপ্তবাবু, নিশ্চয়ই কাজে কর্মে তো বেরোতে হয়। শহর কলকাতার কি চিত্র, কি মনে হয় যে এটা কি আশা করার মতো, এটা কি এক্সপেক্টেড ছিল? দেখুন, আমি নিজে বাসী, জল যন্ত্রণা কাকে বলে আমি সবচেয়ে ভালো জানি, কিন্তু আপনাকে সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে, বিশেষত কলকাতার যে অবস্থানটা, সেখানে জল জমার সমস্যাটা সেটা হবে। এবং সেই সাথে আমাদের যে অভ্যাস, প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক খেয়ে আমরা ব্যবহার করে সেটা রাস্তায় ফেলে দেওয়া, বা প্লাস্টিকে করে যে ময়লা ফেলাচ্ছে সিস্টেম রাস্তায়, এগুলো যতদিন না আমরা সাধারণ মানুষ শিখতে না পারবো, ততদিন জল যন্ত্রণা খুব সহজে যাবে না। মানে আপনি বলতে চাইছেন যে প্লাস্টিক সমস্যাই মূল সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নেই? প্লাস্টিক অনেক বড় সমস্যা। মানে এছাড়া পুরসভার আর কোনো দায় নেই? মানে প্লাস্টিকের মূল সমস্যা, নিকাশি ব্যবস্থার দিকে নজর দেবো না, ড্রেনেজ সিস্টেমের দিকে নজর দেবো না, শুধুমাত্র প্লাস্টিক সমস্যাই মূল সমস্যা। আমি আসবো আপনার কাছে, তার আগে আমি একবার চাই প্রাক্তন কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা, বেশ প্রকাশ বাবুর কাছে আমি যাব, তার আগে আমি একবার মণিকাঞ্চন বাবুর কাছে যাই। মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তাদি বলছেন যে প্লাস্টিক সমস্যাই মূল সমস্যা, আর কোনো সমস্যা নেই, কি বলবেন মণিকাঞ্চন বাবু? ধন্যবাদ রিপাবলিককে যে আজকের এরকম একটা আলোচনায় একজন প্রাক্তন কাউন্সিলর রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে কলকাতার আর একটি ওয়ার্ডের কাউন্সিলর। আমার তার কাছে কিছু প্রশ্ন থাকবে, আমি আর এখানে আপনাকেও সাহায্য চাইবো যেন তিনি প্রশ্নগুলোর উত্তর দেন, অ্যাভয়েড করে না যান। প্রথম বিষয় যেটা বলছি যে প্রথম বিষয় যেটা যে ট্যাক্স নিয়ে কথা উঠলো, কলকাতার ট্যাক্স ছাড়াও অমৃত একটি প্রজেক্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সপোর্টেশন। তার প্রধান টাকাটা দেওয়া হয় ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ সিস্টেম এবং আরবান ট্রান্সপোর্টের জন্য। কেন্দ্রীয় মোদী সরকার আসার পর 2015-16 অর্থনৈতিক বছর থেকে 2020-21 অর্থনৈতিক বছরে পশ্চিমবঙ্গকে প্রায় 50,000 কোটি টাকা দেওয়া হয়েছে।
এবং তার 80% টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করেছে। 2020-21 অর্থনৈতিক বছরে পশ্চিমবঙ্গকে 7,300 কোটি টাকা দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় 14%, 14% বেশি। আমার প্রশ্ন থাকবে, যা যদি তৃণমূলের হয়ে কেউ থাকেন, যে এত টাকা দেওয়া সত্ত্বেও এই টাকাগুলো কোথায় যাচ্ছে? নাম্বার ওয়ান। সুদীপ্তা আপনার কাছে নাম্বার আসবো। টু, এত টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র তরফ থেকে, যেটা মনিকাঞ্চন বাবু বলছেন, সেই টাকার সৎ ব্যবহার হচ্ছে কি? প্লিজ একটা প্রশ্ন, দেখুন যে রাজাবাজার যে খালটি রয়েছে, এই রাজাবাজার খালের MSL কত, অর্থাৎ মেন সি লেভেল থেকে তার হাইটটা কত? আমি দাবির সাথে বলতে পারি আমার কলকাতা কাউন্সিলরের 95% জানে না তার ওয়ার্ডের MSL কত, বেঞ্চমার্ক ড্রেন তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ সমুদ্র থেকে কত উঁচুতে আমার জমিটা রয়েছে, এটা হচ্ছে বিরাট একটা পয়েন্ট। এটা জানে না বলে, অর্থাৎ যে লোকগুলোকে বসানো হয়েছে সমাজের কাজে, সেই লোকগুলো সমাজের কাজ না করে তার নিজের ট্যাগ গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছে। তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি। আমার উপাধ্যায় বাবুর কাছে প্রশ্ন থাকবে যে আপনি যে ওয়ার্ডের দীর্ঘদিন কাউন্সিলর, সেই ওয়ার্ডের MSL কত, সেই ওয়ার্ডের ক্যাচমেন্ট এরিয়া কতটা, আপনি কি বিষয়গুলো যদি জানেন বলবেন, না হলে এদিক ওদিক ঘোরাবেন না, তাহলে বোঝা যাবে। আমি আমরা প্রকাশ উপাধ্যায়ের কাছে যাব, তবে তার আগে আমি একবার সুদীপ্তার কাছে যেতে চাই, যে বিষয়টা বলছিলেন মনিকাঞ্চন বাবু, যে এত অর্থ দেওয়া হচ্ছে, তাহলে সেই অর্থ যাচ্ছে কোথায়? সঠিক ব্যবহার হচ্ছে না। প্রশাসক মণ্ডলীর সদস্য বলছেন এরকম বৃষ্টিতে ঈশ্বর সহায়, মানে আমরা ঈশ্বরের উপরে সমস্ত আস্থা রাখবো, আমরা প্রণামী দেবো, তাহলে ট্যাক্স দেবো না। মনিকাঞ্চন যা বললেন তার কথার মধ্যে তার উত্তর রয়েছে। নিজেই বললেন 80% খরচা হয়েছে, অর্থাৎ 80% খরচা হয়েছে মানে কাজের বিষয় খরচাই রয়েছে। অর্থাৎ সমস্যাটা এতটাই গ্রেভ, আমি আপনাকে মনে করাচ্ছি 2000 থেকে 2015 তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, অর্থাৎ সরকার বলতে চাইছি যে কর্পোরেশন ছিল, তখন একটা অদ্ভুত ধরে জলের সমস্যাটাকে সমাধান করা গিয়েছিল। পরবর্তীকালে আবার কিন্তু বাংলাদেশ সর্বকালের শ্রেষ্ঠ পদার্থ যিনি ছিলেন বিকাশ ভট্টাচার্য, তিনি যখন বসে তিনি সমস্ত ব্যাপার থেকে ঘেঁটে নষ্ট করে দেন, এবং ওর অপদার্থতার দায় আজও ভুলের জন্য, এবং এই দোষটাও বাবা বলেন, মানে সেই সময় কিছু একটা সমস্যা হয়েছিল এবং তার জন্য পরবর্তী সমাজে 10 বছর সময় পেয়েছেন আপনারা, সেখানে কোনো কাজ সেরকমভাবে হয়নি। আমি পার্থপ্রদীপ বাবুর কাছে একবার যাবো। পার্থপ্রদীপ বিশেষ আমাদের সঙ্গে রয়েছেন। না দেখুন, আমি কালকে সেই বিতর্কে ছিলাম যেখানে প্রাক্তন মেয়র এবং বর্তমান তারক সিংহ ছিলেন, ফলে এটা খুব পরিষ্কার, যারা এই বিষয়গুলো জানেন তারা জেনে কথা বললে আমার খুব সুবিধা হয়। কারণ আমি ছাত্রদের যে কটা সাবজেক্ট পড়িয়ে 30 বছর অধ্যাপনা করছি, তার মধ্যে এটাও একটা। ফলে ক্যাচমেন্ট এরিয়া কাকে বলে, রিডিউস লেভেল কি জিনিস, ড্রেনেজ প্ল্যান কিভাবে হয়, এই জিনিসগুলো নিশ্চিতভাবে খুব ইম্পর্টেন্ট। কিন্তু কলকাতা শহরের আজকের সমস্যা বোঝার ক্ষেত্রে খুব প্রণিধানযোগ্য বিষয় না। ফার্স্ট, যে কোনো শহরের আন্ডারগ্রাউন্ড সিওয়ার লাইন যেটা থাকে, সেই কলকাতা বহু পুরনো শহর, সেই কারণের জন্য তার যে সিওয়ার সেটা ব্রিটিশরা তৈরি করে গেছিল, এবং সেই সিওয়ারটা দিয়ে যে পরিমাণ জল, নিকাশির জল যেত, সেটা আজ শতবর্ষ বাদে, যদি আমি বলছি যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, শহরে বিল্ট আপ এরিয়া বেড়েছে, অনেক বেশি কনক্রিটের নির্মাণ হয়েছে, ফলে মাটিতে চুঁইয়ে যাওয়া জলের পরিমাণ কমছে, আমাদের জলাশয় কমছে, জলাভূমি কমছে, খালগুলো মজে যাচ্ছে, ফলে মাটিতে জল যেতে পারছে না, ফলে আমাদের এই নিকাশি, যেটা 100 বছর আগের নিকাশি ছিল, তার উপরে চাপ পড়ছে। বিকাশ ভট্টাচার্যরা যে কাজটা করেছিলেন, যে এই নিকাশি যেটা ছিল 100 বছর আগের, সেটাকে মডার্নাইজ করেছিলেন, যে আমাদের কেন্দ্রীয় অনুদানগুলোকে ব্যবহার করে, এবং তাতে খানিকটা সুরাহা হয়েছে। অতীতে যে জায়গাগুলো জল জমতো, আমি দক্ষিণ কলকাতার মানুষ, আমি বলতে পারি যে সাদার্ন এভিনিউ যদি কেউ ঘুরে থাকেন তাহলে হচ্ছে যে দেখে আসবেন, সেখানে জল জমে না। আমি অনেক জায়গায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যত অ্যাডেড এরিয়া কলকাতায় এসেছে, যেমন হচ্ছে বেহালা, যেমন যাদবপুর, যেমন গড়িয়া, এমনকি আপনি মধ্য কলকাতা, উত্তর কলকাতার একাংশ, আমি বলছি যে এই জায়গাগুলোতে জল জমছে। ফলে জল যদি জমে, তাহলে সেই জমা জল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় ঈশ্বরকে ডাকা না,
তাহলে পরিকাঠামো নতুন করে নির্মাণ, অর্থাৎ আমাদের যে নিকাশি নালার শর্টফল আছে সেই নিকাশি নালা যেখানে যেখানে বেশি জল জমছে, ওয়াটার লকড হচ্ছে, সেখানে নিকাশি নালা এবং সেই নিকাশি কোন দিকে জল যাবে নির্ভর করবে তার ভৌগোলিক অবস্থানের উপর। অনেকেরই ধারণা আছে আমাদের কলকাতা শহরের জল গঙ্গায় ফেলে দিলে আমরা খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাবো। আমাদের আসলে উল্টোটা, যে কলকাতা শহরের ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ বিদ্যাধরী দিয়ে আসলে আমাদের মেইন ড্রেনেজ চ্যানেলটা ছিল, অথচ সেই ড্রেনেজ চ্যানেলটা চোকড হয়ে গেছে, ব্লকড হয়ে গেছে, যেটা মেয়রও স্বীকার করছেন, মানে ববি হাকিমও। ফলে কলকাতা শহরের যত মজা খাল, যে কটা ড্রেনেজ চ্যানেল আছে সেগুলোর প্রথম সংস্কার জরুরি। সংস্কার জরুরি আন্ডারগ্রাউন্ড যে জায়গাগুলো আছে, সিওয়ার্স গুলো আছে, সেখানে সিল্টিং হয়েছে। কেউ একজন বলছিলেন, হ্যাঁ সত্যি প্লাস্টিক একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু শুধু প্লাস্টিক সরালেও এই যে বৃষ্টির জমা জল থেকে আপনি রেহাই পাবেন না। এবং এখানেই প্রয়োজন হচ্ছে যে জায়গাগুলোতে নিয়মিত জল জমছে, এটা কোনো গবেষণার বিষয় নয়, আপনারা সবাই এখানে আছেন যারা, নাম করে করে বলে দেবো যে বৃষ্টি যদি হয় কলকাতার কোন কোন জায়গায় একদিন জল দাঁড়ায়, কোথাও দুদিন দাঁড়ায়। আমার প্রশ্ন হচ্ছে যে জায়গাগুলো বেশি দাঁড়ায় সেখানে এই আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন খুব টেকনিক্যাল একটা সমস্যা, তাহলে এই সমস্যাগুলোর সমাধান দীর্ঘদিন ধরে কেন হচ্ছে না? মানে আপনারা তো সবটাই জানেন, সবাই সবটা জানে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ভুক্তভোগী হচ্ছেন তো সাধারণ মানুষ। আমাদের আলোচনাটা সাধারণ মানুষের জন্যই। এক্স্যাক্টলি, তাহলে সমস্যার সমাধান যদি করতে হয় যারা সরকারে আছেন তারাই নিজেরা স্বীকার করছেন তারা তাদের ফান্ডে। ফলে এখানে হচ্ছে সরকার যারা নষ্ট করে দিয়েছে, তিনি কিচ্ছু করতে পারেননি। আজকে বিকাশ ভট্টাচার্য করতে না পারার দায়টা এবং তার সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলো মিলে আজকের এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটা একটা অদ্ভুত অসুস্থ রাজনীতি আমাদের রাজ্যে চলে, যে সব কিছু ওই যে বিকাশ ভট্টাচার্যের দায় দিয়ে হচ্ছে এত মানুষ, কোটি কোটি মানুষ হচ্ছে জলমগ্ন হয়ে আছে, আমরা সেই সমস্যার থেকে ঘুরিয়ে যেতে চাইছি যেন আমার নম্বর কাটা যাবে। আরে একটা সরকারে যদি কেউ থাকে 10 বছর 15 বছর, তাকে কিছু কাজ করতে হবে। এই পরিকাঠামো সুন্দরবনের কিছু বলতে চাইছেন, সমস্যাটা হচ্ছে একজন সরকার থেকে গেছে, আরেকজন 10 বছরের বেশি সময় সরকার হয়েছে, সমস্যার সমাধান হচ্ছে না। সুদীপ্তাদি এবং পার্থদা যে কথাগুলো বলছেন সেগুলো টেকনিক্যাল কথা, আমি দোষারোপ করছি না। আমি সুদীপ্তাদির কাছে জানতে চাইছি যে গোলাঘাটা উল্টোটাঙ্গা ক্রস করে এয়ারপোর্টের দিকে আসতে গোলাঘাটা থেকে লেক টাউন পর্যন্ত নয়নজুলি বলে যে এরিয়া ছিল, খাল জল ওখানে রাখা জমা হতো, সেই খাল ভরাট করলো, অনেক প্রতিবাদ হলো, কিচ্ছু হলো না। সেখানে সৌন্দর্যের নামে পার্কিং করে রাজ্যের এক মন্ত্রী টাকা ইনকাম করছে। আপনি চলে আসুন মধ্যমগ্রাম থেকে আর বিরাটি নিমতা হয়ে যেটি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওখানে খালটি গেছে, সেই খালের কি অবস্থা রয়েছে, বিভিন্ন খাল। আপনি পার্থদা যে কথাগুলো বললেন একদম ঠিক বললেন। আজকে আপনি চিন্তা করুন তো রাজাবাজার খালের কি অবস্থা, সেখানে এনক্রোচমেন্ট হতে হতে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য বসতি বসতে বসতে কোথায় গিয়ে খালটা দাঁড়িয়েছে। আপনি আদিগঙ্গার অবস্থা দেখুন। যে কথাগুলো পার্থবাবু বলছেন, পার্থবাবু ভাবছেন যে এইখানে এই লাইনে যদি যায় এই পচা পাকে আমারও পা কাটবে, কারণ আপনারা ভোট ব্যাংকের জন্য সেখানে জনবসতি তৈরি করেছেন ইললিগাল ভাবে, তাদের ভোটার কার্ড করিয়ে দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন। আস্তে আস্তে এই জলাশয়গুলো ছিল সেই জল খালের অংশ আস্তে আস্তে ভরে গিয়েছে। কেন খালগুলো সংস্কার করা হচ্ছে না? বম্বেতে জল জমে কেন? আমি বলছি যে বলুন নয়ডায় জল জমে কেন? খালগুলো ভরে যাচ্ছে শুধুমাত্র কি কাউন্সিলর হওয়া মানে কমিশনার, কাউন্সিলরকে বলা হয় অর্থাৎ রাজনীতির জন্যই মানুষকে জল সমস্যায় ভুগতে হচ্ছে, মূলত রাজনীতি করার জন্যই মানুষকে জল সমস্যায় ভুগতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন বাবুর কথাটায় সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পার্থবাবু, তীরটা আপনার দিকেই গেছে। কেন বসতি উঠিয়ে দেওয়া হলো পাশ থেকে? আমি একবার পার্থবাবুর কাছে যাবো। কেন নর্থ দমদম মিউনিসিপ্যালিটি পানিহাটিতে কেন এখনো ইলেকশন হলো না? বিভিন্ন 121 খানা পৌরসভা, 2 খানা কর্পোরেশনে কেন ইলেকশন হলো না? তারা আজকে কোথায়? আজকে সামনে ভোট নেই। আমি লাস্ট বলতে চাই, আমফানের সময় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন
তৃণমূলের নেতাদের রাস্তায় নামতে। আজকে উনি নির্দেশ আমি একবার পার্থবাবুর কাছে যাবো। মনিকাঞ্চন বাবু, আপনার প্রশ্নের উত্তর আপনি তো পার্থবাবু থেকে উত্তরটা চাইছেন, আমি একবার পার্থবাবুর কাছে যাব যে রাজনীতি করার জন্যই জলমগ্ন হচ্ছে শহর, সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। মনিকাঞ্চন বাবু সেরকমই ইঙ্গিত দিচ্ছেন। পার্থবাবু, না, আমি আবারও বলছি যে স্থূল রাজনীতি হচ্ছে, কারণ জলমগ্ন রাজারহাট অঞ্চলে কেবল হয়নি, জলমগ্ন একেবারে প্রচুর হিন্দু থাকেন, সেখানে হচ্ছে বেহালা অঞ্চল, যাদবপুর অঞ্চল, সেখানেও হচ্ছে। এখানে হিন্দু আমি কোনো ধর্মের কথা বলিনি পার্থদা, প্লিজ উল্টোটা প্লিজ আমি কোনো ধর্মের কথা বলিনি। একেবারে এখানে কোনো জল ধর্ম জমে প্রসঙ্গ কেন, আসেনি তার পার্থবাবু। কারণ আমি নিশ্চিত নির্দিষ্ট অঞ্চলের কথা হচ্ছে। যে এই অঞ্চল ধরে ধরে বলেছি। স্থূল রাজনীতিটা করে লাভ নেই, বরং পরিকাঠামোর ক্ষেত্রে যে শর্টফল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটাকে কি করে দূর করা যায়। আপনারা তো কেন্দ্রে সরকার চালাচ্ছেন, আমি বলছি যে তাহলে কলকাতা নিয়ে একটা প্যাকেজ না আমাদের রাজ্য সরকারের ভাবনার মধ্যে আছে, না কেন্দ্রের সরকার যে মেগা সিটিগুলো যেগুলো পুরনো, সেগুলো ড্রেনেজ, সিওয়ারেজ, পানীয় জল, সেটা কি করে রিভ্যাম্পিং করা যায়, সেই প্রজেক্টটা কোথায়? আপনারা সেই প্রজেক্টগুলো নিয়ে আসুন। আমি আজকে টক শো শুরু করেছিলাম, অমৃত প্রজেক্টটা এই শহরের জন্যই তৈরি করা, আরবানাইজেশনের জন্য তৈরি করা, যে সরকার যেমন অপদার্থ, তারা কেবল অন্যের গাড়ি দোষ চাপিয়ে পার পেতে চাইছেন। ঠিক এখানে সেই দোষারোপের একটা খেলা চলছে। কেন্দ্রে আপনারা আছেন সরকারে, আপনারা দেখিয়েছেন রাজ্যে কিছু কাজ হচ্ছে না বলে। আমি বলছি যে এখানে দাঁড়িয়ে এই ধরনের পরিকাঠামো নির্মাণে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে যদি আমাদের এই শহরের পরিকাঠামো তৈরি না করে, সেটা পানীয় জল, সেটা সলিড ওয়েস্ট এবং নিকাশি, এই তিনটে না করলে আমি বলছি আমাদের কলকাতা শহরের ভবিষ্যৎ আগামী 10 থেকে 15 বছরের মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় যাবে। এইটা বোঝার চেষ্টা করুন। এখানে রাজাবাজারে ওয়াটার লগিং হচ্ছে না বেহালাই হচ্ছে, এই রাজনীতিটা করবেন না। এটা করাটা এই সময়ের কাজ নয়। আমি তো এটাই হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট ইস্যু। কেন মধুবাক্য দিচ্ছেন আপনি? কেন মধুবাক্য ব্যয় করছেন? আপনারাও কাজ করেননি। আমি মধুবাক্য না, আপনারা যেটা প্রয়োজন। 30 বছরে আমি একজন পেশাদারও বটে। যে প্রজেক্ট ছিল ইংরেজদের, যে খালগুলো প্রজেক্ট করে নতুন কিছু করেছেন, নতুন সিস্টেম আপনারা কেন করেন? আমি আপনাকে বলছি এই যে খালগুলো যেগুলো মজে আছে, এই খালগুলোর ক্ষেত্রে আপনার কাছে ডেটা আছে, আপনার কাছে ডেটা আছে, নো ডেটা আছে, নো ডেটা। আপনার কাছে ডেটা নেই যে আপনারা কতটা ড্রেন সিস্টেম বানিয়েছিলেন। দেশের আর্থিক অবস্থা তলানিতে, সে সময় সেন্ট্রাল ভিস্টা করা হচ্ছে কি নতুন কিছু চমক দেওয়ার জন্যই? আবার সেন্ট্রাল ভিস্টা, আরে কাহা চলে গেছে? না সেন্ট্রাল ভিস্টার প্রসঙ্গ এখানে আসছে না সুদীপ্তা, সেন্ট্রাল ভিস্টার প্রসঙ্গ এখানে আসছে না। আমি একটা প্রশ্ন রাখতে চাই, সাধারণ মানুষ আমার মতো বা আমার সঙ্গে যারা এই অনুষ্ঠানটা এই মুহূর্তে দেখছেন, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ট্যাক্সটা দেন, তাদের কিন্তু এই টেকনিক্যাল সমস্যাগুলো জানার কথা নয় বা এই সমস্যার মধ্যে তাদের পড়ারও কথা নয়। তারা একটা ট্যাক্স দিচ্ছেন যাতে তাদের বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার থাকে, যাতে তারা কোনো সমস্যায় না পড়েন, বৃষ্টি হলে যাতে 2 দিন ধরে জল না জমে থাকে, তার জন্যই তারা ট্যাক্সটা দেন। তাহলে সেই সমস্যার সমাধান কেন হচ্ছে না সুদীপ্তা? এই উত্তরটা চাই আমাদের। দেখুন, আমি আপনাকে এর আগেই দুবারও কথাটা বললো, আমি একই পয়েন্টেই আমাকে বলতে হবে, সুয়ারেজ সিস্টেম এবং এই শহরের যে অবস্থানটা, সেখানে জল জমার একটা ব্যবস্থা হবেই, এটা কিছু করা যাবে। যে ঈশ্বর কথাটা বলেছেন, ওটা বোধহয় উনি ওই অর্থেই বলতে চেয়েছেন। যদিও ব্যাপারটি সরকার নিশ্চয়ই চেষ্টা করছে এবং অনেক জায়গায় অনেক সরকার কি চেষ্টা করছে সুদীপ্তা, নাকি 2008 সালে একবার বিকাশ রঞ্জন বাবু বলেছিলেন যে জল বৃষ্টি পড়লে জল জমেই, সেটা লন্ডনেও জমে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছিলাম যে কলকাতাকে লন্ডন বানানো হবে। আবার সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে লন্ডনেও প্রচুর পরিমাণ জল জমে রয়েছে, গাড়ি ডুবে যাচ্ছে। আমাদের এখানে পাতিপুকুরেও বাস ডুবে যাচ্ছে, প্রচুর পরিমাণ জল জমে রয়েছে, বাস ডুবে যাচ্ছে। তো আলটিমেটলি কি মানে লন্ডনে পরিণত হচ্ছে কলকাতা, মানে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু লন্ডনের উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, এরকম কোনো বিষয় কি সুদীপ্তা? এখন বিকাশবাবু কি বলেছেন তার দায়ে বিকাশবাবু দল নেবেন আমার দেখার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, বিকাশবাবুর অপদার্থতার দায়িত্ব তো নিতে হচ্ছে আমাদেরকে, তার একটু সময় লাগবেই। এত দ্রুত, এত তাড়াতাড়ি, এত 300-350 বছরের শহর বেশ, এই একে অন্যের উপর যে দোষ চাপানো হচ্ছে, সমস্যাটা চলছে, তার মধ্যে থেকে মানুষের সমস্যার কিন্তু সমাধানটা বেরিয়ে এলো না, সমস্যার সমাধান বেরিয়ে এলো না। আমরা আলোচনাতেই থাকার চেষ্টা করবো, আমরা সমাধান খোঁজার চেষ্টা করবো, তবে আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন। আবারও আমাদের আলোচনায় ফিরবো, তবে তার আগে দুটি বিষয় আপনাদেরকে শোনাতে চাই। দিল্লিতে যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছেও খুব স্বাভাবিকভাবেই খবর পৌঁছেছিল যে কি পরিমাণ
পরিমাণ বৃষ্টি হচ্ছে রাজ্যে, তখন কিন্তু তিনি কোথাও একটা গিয়ে আভাস দিয়েছিলেন যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কি, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে ওই পিছনের দিকের কথা, কলকাতা যে পিছনের কথা ভুলতে পারে না, সেই সময়টার একটা আশঙ্কা সবার মনেই হয়তো কাজ করে। অন্যদিকে পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং, তিনি একেবারে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে খুব স্বচ্ছভাবে বলছেন ঈশ্বর সহায়, এরকম অবস্থায় ঈশ্বরই সহায়। আমি আগে তারা দুজন কি বলেছেন একবার আপনাদেরকে শোনাবো। बहुत सारे आदमी को मौत हुआ है, हम दुखी है इसी के लिए। हमारा स्टेट में भी बहुत बार हो रहा है, बारिश हो रहा है, पता नहीं है वो फ्लड का लाइक सिचुएशन भी हो गया है, हो जाएगा कि नहीं जाएगा, तो इसी के लिए वापस जाके उसको हमको करना पड़ेगा। বিভিন্ন আধুনিক পরিষেবা তৈরি করছে, কিন্তু এই জল যন্ত্রণা 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক কিন্তু ভোগ করতে হচ্ছে তাদের। এটা কোনো দিন কাটবে না, আর কেউ কাটাতে পারবে না, একমাত্র ঈশ্বর ছাড়া। আমার যা ধারণা ঈশ্বরও পারবে না। আমি সুদীপ্তার কাছে যাব, সরাসরি আমি চলে যাব সুদীপ্তার কাছে, যে পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য বলছেন ঈশ্বর সহায়, আর মুখ্যমন্ত্রী কোথাও একটা গিয়ে আশঙ্কা করছেন বন্যা পরিস্থিতি তৈরি হবে না। তো অর্থাৎ এই নিকাশি ব্যবস্থার যে একটা বেহাল অবস্থা হয়ে রয়েছে, সেটা কিন্তু এই দুই যে বক্তব্য, সেই বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার, সেটা নয় কি সুদীপ্তা? না, একেবারেই নয়, বরং তারা উভয় যে অত্যন্ত উদ্বিগ্ন মানুষের এই জল যন্ত্রণা নিয়ে, বরং তার বহিঃপ্রকাশ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আতঙ্কিত হলেন, কারণ তিনি রাজ্যে নেই, তিনি আতঙ্কিত হয়ে বললেন তাহলে বন্যা হবে না, তো এই ভয় পাচ্ছেন তিনি। আবার যিনি পুরো প্রশাসক আছেন তারক সিং, তিনি বলছেন যে মানে এমন জটিল অবস্থা হয়ে আছে সুয়ারেজ সিস্টেমটাতে, উনি এটা একটা কথার কথা যে এটা ঈশ্বর সহায়, সে মানে ঈশ্বর সহায় ছাড়া এত জটিল হয়েছে না, পরিস্থিতির গভীরতা বুঝে তো তিনি বলেছিলেন তাহলে আমরা প্রণামী বাক্সে গিয়ে টাকাটা দিই। আমি মণিকাঞ্চন বাবুর কাছে যাবো। মণিকাঞ্চন বাবু, তাহলে কি ট্যাক্স না দিয়ে তাহলে প্রণামী বাক্সে চলে যাক টাকাটা? ঈশ্বর যখন সহায় তাহলে প্রণামী বাক্সে চলে যাক টাকাটা। প্রণামী বাক্সে টাকা দিতে তো ভারতবর্ষের নাগরিকদের সমস্ত টাকাই প্রণামী বাক্সে চলে যায়। যেটা বিষয় যে আমরা রাম মন্দির উদ্বোধন করছিলেন, মাননীয়াকে দেখেছি যে কোথাও বন্যা হলেই বলতো ম্যানমেড প্ল্যান্ট ফ্ল্যাট, পরিকল্পনা মাফিক ফ্ল্যাট। আজকে দেখুন জল যখন হয়েছে এখনো কিছু হয়নি, বন্যা তার আগের থেকে উনি ঘোষণা করে দিলেন যে বন্যা হতে পারে। মানে অ্যাস্ট্রোলজার, আমরা তো মানে খুব গর্বিত, আমরা তো গর্বিত যে আমরা এরকম ভাবে বললে হবে, এরকম ভাবে বললে হবে। আপনার সময় তো আমি কথা বলছি না দিদি ভাই, আপনি যদি আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি, অযোধ্যা প্রসঙ্গ চলে আসছে, আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি। আমি একবার পার্থপ্রতিম বাবুর কাছে যাব। মণিকাঞ্চন বাবু বলছেন বন্যা হলে নাকি বাম আমলে বলা হতো ওটা ম্যানমেড, এও কি সম্ভব? না, ওনাকে সংশোধন করে দিই, বাম আমলে বলা হতো না, মমতা ব্যানার্জি বলতেন ম্যানমেড ডিজাস্টার বলতেন। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে আমি এখন বলতে চাইছি যে যখন সরকারে তারা আছেন তখন হচ্ছে যে ঈশ্বর যদি বৃষ্টিটা দেন তাহলে মানুষের কাজ হচ্ছে সেই বৃষ্টির জল পরিষ্কার করা, এবং সেই কাজটা যারা সরকারে আছেন, যারা কর্পোরেশনে আছেন করবেন। গত 25 বছরের মধ্যে গত 20 বছর কলকাতা কর্পোরেশন চালিয়েছেন তৃণমূল কংগ্রেস, তারা সরকারে থাকুন না থাকুন সেই দায় তারা অস্বীকার করতে পারেন না। ফলে এখানে যদি ঈশ্বরের নাম নিয়ে এই দায় অস্বীকার করার চেষ্টা হয়, তাহলে আমি বলবো যে মানুষ যে নাগরিক সুরক্ষা চাইছে, যে নাগরিক অধিকার চাইছে, ইনফ্যাক্ট সেটাকেই ইনডাইরেক্টলি ঘুরিয়ে অস্বীকার করা হয়, যেটা একটা সরকারের কাছ থেকে প্রত্যাশিত নয়। বরং আমি বলবো যে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত যে উত্তরোত্তর যে ধরনের বিপর্যয় বাড়ছে শহরগুলোতে, আমি শুধু আমাদের কলকাতা বলছি না, চেন্নাইও বন্যা হচ্ছে, মুম্বাইতেও বন্যা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে ঈশ্বরের উপর হাত দেখিয়ে কিন্তু সেই পরিকল্পনার হাত থেকে দূরে চলে যাওয়া, এটার কোনো মানে হয় না। বরং সেই পরিকল্পনা করা উচিত। আমি আপনাদের শুরুতেও বললাম যে নিকাশি শর্টফল আছে, নিকাশি ব্যবস্থাটাকে স্ট্রেনথেন করতে হবে, যে সেই স্ট্রেনথেনিং মেজার্স না নিলে এই অবস্থা হবে। ওনাকে একটু চুপ করতে বলুন। আমি বারবার বিকাশ বাবুর কথাটা উত্তর তো দিয়েছি, একই কথা 5 বার বললে আমাকে 5টা একই উত্তর দিতে হবে। ফলে আমি সেই কারণের জন্য বলছি শহরে 21st সেঞ্চুরিতে একটা সিটি ইনফ্রাস্ট্রাকচার বলতে যা বোঝায় সেটা কলকাতা শহরে আজও নেই। যদি চান সবাই, তাহলে ইনফ্যাক্ট সেই কাজটাই করতে হবে আগামী দিনে। ফলে এখানে দাঁড়িয়ে দোষারোপ অতীত দেখে লাভ নেই, ভবিষ্যতের দিকে এগিয়ে চলার পরিকল্পনা করুন। যে আজকে সরকারে আছেন 3টে টার্ম হয়ে গেল,
ফলে 15 বছর একেবারে থাকবেন, এর যেটা মধ্যে পার্থপ্রতিম বাবু দাঁড়িয়ে কি বলছেন যে কতটা এগোতে ভবিষ্যতের পারছি, সেটাই হচ্ছে পরিকল্পনা দেখার দরকার, বিষয়। সমস্যা যাতে না সেই বাড়ে সেই পরিকল্পনাই পরিকল্পনা চলছে, দরকার। সমস্যাটা ঈশ্বর এতটাই সহায় হওয়াটা কোনো সমস্যাটা কোনো এতটাই উপায় বা grave। রাস্তা হতে পারে না। যদিও এই আলোচনার মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাইলাম সকলকে যে সমস্যার সমাধান হোক, যাতে প্রত্যেক বর্ষায় যেন হাঁটু অব্দি গলা অব্দি জল না জমে যায়, সেই আশাটাই আমরা রাখলাম। তবে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে যারা যারা ছিলেন, মণিকাঞ্চন পাল, মণিকাঞ্চন বাবু, পার্থপ্রতিম বিশ্বাস এবং সুদীপ্ত রায়চৌধুরী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চোখ রাখবো যে খবরের দিকে। রাজনীতিকে আলবিদা, সোশ্যাল মিডিয়ায় দল ছাড়ার ঘোষণা আসানসোলের বিজেপি সাংসদের। বিজেপি ছাড়লেও অন্য দলে তিনি যাচ্ছেন কি স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয়। দিন কয়েক ধরেই জল্পনা বাড়ছিল, মন্ত্রিত্ব হারানোর পর দলের সঙ্গে দূরত্বও বাড়ছিল। আশঙ্কাকে সত্যি করে শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সন্ন্যাসের ঘোষণা আসানসোলের বিজেপি সাংসদের। চললাম, বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম, কিছু ভাঙলাম। কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন। কিন্তু চললেন কোথায়? অন্য কোনো দলে তিনি যে যোগদান করছেন না তাও স্পষ্ট করলেন তিনি। সমাজ সেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিয়ে আগে, তারপর হ্যাঁ, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি। দলের প্রতি অভিমানও ফুটে উঠেছে ছত্রে ছত্রে। 2014 ও 2019-এর মধ্যে অনেক ফারাক। তখন শুধু বিজেপির টিকিটে আমি একাই ছিলাম। আজ বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল। বলতে দ্বিধা নেই যে আজ দলে কোনো একজনের থাকা না থাকাটা কোনো বড় ব্যাপার নয়। রিপাবলিক বাংলার সাক্ষাৎকারেও বাবুলের দল ছাড়ার ইঙ্গিত ছিল। পশ্চিমবঙ্গ যাতে হীরক রাজার রানী বা হীরক রাজার দেশের না হয়, সেটার বিরুদ্ধে লড়াই করাটাই একটা কি বলবো, একটা রিজলিউট হিসেবে নিয়েছি। সেই জন্য পলিটিক্স মাঝে মাঝে সত্যিই মনে হয় যে ভালো লাগছে না, কিন্তু ছেড়ে পালাবার কোনো ইচ্ছে আমার নেই। সেই জন্যে 2019-এ আসানসোলে সবাই হেরে যাব বলার পরেও জেদ করে আসানসোলেই লড়েছিলাম এবং এখনও অবধি যেটা আমি নিজে ঠিক মনে করি সেটা করি। আমি খুব আনন্দিত যে আমার পার্টি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে। 2014 সালে বিজেপিতে যোগদান করেন, আসানসোল থেকে বিজেপির টিকিটে সাংসদ, পরে কেন্দ্রীয় মন্ত্রী। 2021-এ বিচ্ছেদের ঘোষণা। এখন দেখার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোন দিকে পা বাড়ান। রিপাবলিক বাংলা। 50 ঘন্টার অধিবেশন 40 ঘন্টাতেই পণ্ড। বাদল অধিবেশন দিনের পর দিন ধরে চলছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। পেগাসাস ইস্যুতে বারংবার সরব হচ্ছেন বিরোধীরা এবং যার জেরে বাদল অধিবেশনকেই কিছুতে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। সংসদের বাদল অধিবেশনের আগের দিনই প্রস্তুত হয়ে গিয়েছিল ক্ষেত্র। ফের সংবাদ শিরোনামে চলে আসে পেগাসাস। ফোনে আড়ি পাতা নিয়ে আবারও বিতর্ক, সমালোচনা, আক্রমণের ঝড়, আর তাতেই পণ্ড সংসদের বাদল অধিবেশন। বিরোধীদের হই হট্টগোল, কাগজ ছিঁড়ে অধ্যক্ষের দিকে ছুঁড়ে দেওয়ার জের। ফলে দফায় দফায় মুলতবি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা। বাদল অধিবেশন শুরুর দিন থেকেই শুধু সংসদ মুলতবি দেখছে দেশবাসী। কখনো রাজ্যসভা, কখনো আবার লোকসভা বারে বারে মুলতবি করতে হচ্ছে অধিবেশন। এমনকি একবার মুলতবি হয়ে যাওয়ার পর বেড়েছে মুলতবির সময়। লোকসভা বা রাজ্যসভার অধিবেশনের অংশ নিয়ে প্রশ্ন তোলা, বিলের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন আইন তৈরির জন্য মাসের শেষে বেতন পান সাংসদরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ সঙ্গত। তবে বাদল অধিবেশনে সংসদের যে চিত্র দেখা গেল তা কার্যত নজিরবিহীন বলেই মত রাজনৈতিক মহলের। বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। পেগাসাস নিয়ে তৃণমূলের মতো দল আলোচনাও করতে চেয়েছিল রাজ্যসভায়, তবে তারাই আলোচনা হতে দেয়নি সংসদে। তৃণমূল সহ বিরোধী দলের গন্ডগোল ও হই হট্টগোলে বারবার ভেস্তে গিয়েছে সংসদের বাদল অধিবেশন। পরিসংখ্যান বলছে 50 ঘন্টার মধ্যে 40 ঘন্টায় মুলতবি হয়ে কেটেছে সংসদের বাদল অধিবেশন। আর এখানেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দেশের মানুষের করের টাকায় যে সাংসদদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, মানুষের হিতে সিদ্ধান্ত নিতে সেই সাংসদরাই ব্যস্ত অধিবেশন পণ্ড করতে। শাসক পক্ষে বিরোধিতার নামে কি তবে সংসদীয় রীতিনীতি জলাঞ্জলি দিচ্ছেন বিরোধী সাংসদরা? তাদের কাছে কি বিরোধিতাই একমাত্র কাজ হয়ে দাঁড়াচ্ছে সংসদে?
আলোচনা, তর্ক বিতর্ক, আইন প্রণয়নের চেয়ে প্রশ্ন রাজনৈতিক মহলের। বিরোধীদের হই হট্টগোলে সংসদের অধিবেশন ভণ্ডুল হয়ে যাওয়ার ছবি অবশ্য নতুন নয়। অতীতে লোকসভা ও রাজ্যসভায় এই ছবি বহুবার দেখা গিয়েছে। চলতি সংসদের বাদল অধিবেশনেও সেই ছবি দেশের জনগণ যারা করের টাকা গোনে তাদের জন্য উদ্বেগের। একমত রাজনৈতিক মহল। কবে মসৃণভাবে চলবে সংসদ? কবে হই হট্টগোলের পরিবর্তে সংসদে শুধুই হবে আলোচনা, তর্ক বিতর্ক? রাজনৈতিক মহলের এই প্রশ্ন বরাবরের, যার উত্তর এক প্রকার অজানা। রিপাবলিক বাংলা। অতিমারিকালে বিজেপির যুব মোর্চার ম্যারাথনে অনুমতি দিল না পুলিশ। কর্মসূচি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতের পথে বিজেপি। গেরুয়া শিবিরকে তো ফিরহাদ হাকিমের অলিম্পিকে অংশগ্রহণকারীদের সম্মান জানাতে আয়োজিত যুব মোর্চার ম্যারাথন ঘিরে তত্ত্ববঙ্গ রাজনীতি। অতিমারি পরিস্থিতিতে সম্ভব নয় ম্যারাথন, স্পষ্ট জানিয়ে দিল পুলিশ। পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল লালবাজারের কাছে প্রায় 7 দিন আগে, কিন্তু শুক্রবার লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হলো যে রবিবার কোনো রকম ম্যারাথন করার অনুমতি নেই বিজেপি যুব মোর্চার। কিন্তু অনুমতি না থাকলেও বিজেপি রাস্তায় নামবে, এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে। সাম্প্রতিক অতীতে বহুবার বিরোধীদের, বিশেষ করে বিজেপির কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটের সময় বাবুল সুপ্রিয়, মিঠুন চক্রবর্তীর কর্মসূচির জন্য পুলিশের অনুমতি না মেলার অভিযোগ উঠেছে। তবে বিরোধীদের কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠলেও শাসক দল একের পর এক কর্মসূচি করেছে। আর এ নিয়ে এবার সরব বিজেপি। 50-এর নিচের লোক নিয়ে তারা প্রতীকী ম্যারাথন, ভারতীয় দলকে উদ্বুদ্ধ করার জন্যে, সেখানে রাগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের। আমরা হতে দেব না। এর থেকে নিন্দনীয়, এর থেকে ছোট রাজনীতি আর কিছু হতে পারে না। আমরা ওরার রাজনীতি। মমতা ব্যানার্জি বলছেন কোভিড আছে কি নেই, আমাদের বেলায় কোভিড আছে, আবার দিল্লিতে গিয়ে বলছেন কোভিড নেই। এটা সত্যতা আমরা খুঁজে পাচ্ছি না। বিরোধীদেরকে দমননীতি করার চেষ্টা করছে। পাল্টা গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তোপ দেখেছে রাজ্যের শাসক দল। ব্যাপারটা হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে খেলা শুরু হয়ে গেছে, বিজেপি সাবধান থাকতে হবে। সাম্প্রতিক অতীতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। অন্যদিকে বিরোধীদের কর্মসূচিতে অনুমতি না দেওয়া এবং বাধা দানের অভিযোগ উঠেছে বারে বারে। পেগাসাস নিয়ে কলকাতার পথে নেমেছে তৃণমূল। গান্ধী মূর্তির পাদদেশে দিনভর ধর্ণা দেয় দলের যুব শাখা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি, জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামেদের কর্মসূচি, সেই কর্মসূচিতেও বাধা দানের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাজ্যে যখন খেলা দিবস পালনের ঘোষণা করেছে রাজ্য সরকার, তখন অলিম্পিকে অংশগ্রহণকারীদের সম্মান জানাতে তাদের নেওয়া কর্মসূচির অনুমতি না মেলা নিয়ে সরব যুব মোর্চা। পুলিশের অনুমতি না মিললেও রোববার সকালে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন নিয়ে যুব মোর্চার অনড় থাকায় সংঘাতের আশঙ্কা থাকছে। শিবাশিস মৌলিক, অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। পাঞ্জাবে সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে স্কুলের দরজা। করোনা বিধি মেনে স্কুল চালাতে নির্দেশ সরকারের। বাংলার পড়ুয়া এবং অভিভাবক মহলে প্রশ্ন, করোনা আবহে উপনির্বাচন আগে না স্কুলের পঠন পাঠন? করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে গোটা দেশেই বন্ধ ছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখনও কোনো কোনো রাজ্যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে, কোথাও আবার আরও খারাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে কিছু অত্যাবশ্যকীয় ক্ষেত্রে ছাড় দিচ্ছে সরকার। পাঞ্জাবে সোমবার থেকে চালু হচ্ছে স্কুল। একেবারে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণীর পঠন পাঠন চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কোভিড বিধি মেনে। আগামী 10ই আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যেই শনিবার পাঞ্জাব সরকারের তরফে স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাবে এখনো পর্যন্ত 5,99,209 জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে 16,292 জন করোনা রোগীর। এর মধ্যেই প্রশ্ন উঠছে এ রাজ্যে স্কুল বন্ধ থাকা নিয়ে। পাঞ্জাবে স্কুল খোলা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন নয়? এ রাজ্যে শর্ত সাপেক্ষে সিনেমা হল, বাস চালু হলে স্কুল নয় কেন? উপনির্বাচনের জন্য রাজ্যের তৎপরতা থাকলে স্কুল চালু নয় কেন? যদিও বাংলার থেকে পাঞ্জাবের দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক কম, এর মধ্যে বড় ফ্যাক্টর বাংলার মোট জনসংখ্যা এবং জনঘনত্ব। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কি শর্ত সাপেক্ষে স্কুল চালু করা যায়? এই নিয়ে পড়ুয়া অভিভাবকদের ভাবনা চিন্তা থাকলেও সরকার কি ভাবছে এখনো নেই স্পষ্ট কোনো উত্তর। রিপাবলিক বাংলা।